হে গাইস হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম, আমি ফারহান। তুমিও জিতবে ইউ ক্যান উইন পার্ট 3-তে আপনাদেরকে স্বাগতম। সফলতার সংজ্ঞা কি? একজন ব্যক্তি কিভাবে সফল হয়? সাফল্যকে আমরা কিভাবে চিনতে পারি? কেউ কেউ মনে করে সাফল্যের অর্থ ধনবান হওয়া, কারোর নিকট সাফল্যের অর্থ সামাজিক স্বীকৃতি, সুস্বাস্থ্য, সুন্দর পরিবার, সুস্থ সন্তুষ্টি এবং সামাজিক শান্তি। এগুলোর নিহিতার্থ হচ্ছে সাফল্য। প্রকৃতপক্ষ নিজ নিজ ধারণার উপর নির্ভরশীল। বিভিন্ন ব্যক্তির কাছে এর অর্থ বিভিন্ন। একটি সংজ্ঞা যাতে সফলতাকে সংক্ষেপে প্রকাশ করা যায় তা হলো একটি যথার্থ উদ্দেশ্য উত্তরোত্ত উপলব্ধির নামও সফলতা। আল নাইটিঙ্গেল এই সংজ্ঞাটিকে সযত্নে বিচার করা যাক। উত্তরোত্তর এই কথাটির অর্থ হলো সফলতা একটি গন্তব্যে পৌঁছানোর নয়, এটি একটি সফর। আমরা কখনোই গন্তব্যে পৌঁছাই না, একটি লক্ষ্য পৌঁছাবার পর আমরা দ্বিতীয়টির দিকে যাত্রা করি, সেখান থেকে পরবর্তী লক্ষ্যে, পরে তার পরবর্তী লক্ষ্যে। উপলব্ধি হলো একটি অভিজ্ঞতা। বাইরের কোনো শক্তি আমাদের সাফল্য অনুভূতি দিতে পারে না, এটি আমাকে নিজ মধ্যে থেকে অনুভব করতে হবে। সাফল্য অনুভূতি আন্তরিক বাহিক নয়। মূল্যবোধ বোঝাতে আমাদের অনেক সময় যথার্থ শব্দটি ব্যবহার করে থাকি। আমরা কোন দিকে যাচ্ছি, ইতিবাচক অথবা নেতিবাচক? যথার্থ এই কথাটির দ্বারা প্রকৃতির ও লক্ষ্যর গুণমান নির্ধারণ হচ্ছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আছে লক্ষ্যের অর্থ এবং আত্মিক পূর্ণতা দান। আত্মিক পূর্ণতা দান ব্যতীত সমস্ত সাফল্য শূন্য মনে হয়। কেন? লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্থির লক্ষ্যস্থলে পৌঁছাবার পথ নির্ধারণ করা সহজ নয়। সাফল্যের ফলে যে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে তা নয়। কোনো কোনো গোষ্ঠীর কাছে আমি হয়তোবা গ্রহণযোগ্য হতে চাইব না। বুদ্ধিহীনের সমালোচনা সহ্য করা যায়, কিন্তু অসৎ চরিত্র সম্পন্ন ব্যক্তির প্রশংসা অনেকের নিকট অসহ্য। আমাকে সাফল্যের সংজ্ঞা দিতে বললে আমি বলবো যে সাফল্য হচ্ছে এমন একটি সৌভাগ্য যার মূলে ক্রমান্বয়ে আছে অনুপ্রেরণা, উচ্চাসা, তীব্র ইচ্ছা, কঠিন পরিশ্রম। সাফল্য এবং সুখ পরস্পরের হাত ধরাধরি করে চলে। আপনি যা চেয়েছেন তা পাওয়ার সাফল্য, আর সুখ হচ্ছে আপনি যা পেয়েছেন তার মধ্যে আপনার ইচ্ছাকে সীমাবদ্ধ রাখা। শুধু টিকে থাকাই সাফল্য নয়, এটি তার চেয়েও বেশি। শুধু জীবন ধারণের বেশি কিছু, মানুষের মতো বাঁচা, স্পর্শের থেকে বেশি কিছু অনুভব করা, দেখার থেকে বেশি কিছু নিরীক্ষণ করা, পড়ার থেকে বেশি কিছু হৃদয়ঙ্গ করা, শোনার থেকে বেশি কিছু অনুধাবন করা। সাফল্যের পথে কিছু বাধা: প্রকৃতি বা কল্পিত, আত্মকেন্দ্রিকতা, পরিকল্পনার অভাব, জীবন পরিবর্তনশীল, পারিবারিক দায়িত্ব, নির্দিষ্ট লক্ষ্যের ওপর দৃষ্টি নিবন্ধন না করে তালগোল লাগিয়ে ফেলা, আশু আর্থিক লাভের আশায় ভবিষ্যতের পরিকল্পনা পরিত্যাগ করা, একাই অনেক কাজের ভার নেওয়া, সামর্থ্যের অতিরিক্ত দায় গ্রহণ, অধ্যবসায়ের অভাব, প্রশিক্ষণের অভাব, অগ্রাধিকারের অভাব, আর্থিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, দীর্ঘসূত্রতা, নির্দিষ্ট কাঠামো গঠন অবলক্ষ্যের অভাব ইত্যাদি। বিজয়ী সুবিধা পেতে হলে আমাদের কাজের উৎকর্ষের জন্য চেষ্টা করা উচিত। বিজয়ীর প্রাধান্য: বিজয়ীর সুবিধা পেতে হলে আমাদের কাজের উৎকর্ষের জন্য চেষ্টা করা উচিত, কিন্তু সম্পূর্ণরূপে নিখুঁত হওয়ার জন্য নয়। যারা সম্পূর্ণরূপে নিখুঁত হওয়ার চেষ্টা করে তারা যারা মানসিক বেকারগ্রস্ত। যারা উৎকর্ষের জন্য চেষ্টা করে তারাই অগ্রগতির পথে যায়। প্রয়োজন হলো সামান্য একটু সুবিধা বা প্রাধান্য পাওয়া। ঘোড় দৌড়ে বিজয়ী ঘোড়া 5:1 অনুপাতে বা 10:1 অনুপাতে জেরে। তার অর্থ কি? এই যে বিজয়ী ঘোড়াটি পরাজিত ঘোড়াটির থেকে 5 বা 10 গুণ বেশি জোরে ছোটে? নিশ্চয়ই না। ঘোড়াটি হয়তো 1 ভগ্নাংশের দূরত্বে যেতে 5 গুণ বেশি পুরস্কার লাভ করে, অন্যগুলি কিছুই পায় না। এটা কি সুবিচার? হয়তো নয়, কিন্তু কেউ তার তোয়াক্কা করে না। এটাই খেলার নিয়ম, এবং সেই জন্যই ঘোড় দৌড়ে ঘোড়া দৌড়ায়। আমাদের জীবনের ক্ষেত্রে এই কথা সত্য। সফল ব্যক্তিরা অসফলদের থেকে 10 গুণ ভালো নয়। তারা হয়তো ভগ্নাংশে মাত্র, কিন্তু তাদের পুরস্কার 10 গুণের থেকেও বেশি। তাই আমাদের একটি বিশেষ ক্ষেত্রে শতকরা 1000 ভাগ উন্নতি করার দরকার নেই। যা করা দরকার তা হলো 1000টি বিভিন্ন ক্ষেত্রে 1% উন্নতি করা। এটি আরো সহজ। এখানে হলো বিজয়ীর প্রাধান্য। জীবন সংগ্রামে জয় অথবা পরাজয় দুইয়েরই সম্ভাবনা আছে। কোনো জয় সংগ্রাম ছাড়া আসে না। জীববিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রের শেখাচ্ছিলেন
শুঁয়োপোকা প্রজাতিকে কিভাবে রূপান্তরিত হয়। তিনি ছাত্রদের বললেন যে পরবর্তী 2 ঘন্টার মধ্যে শুঁয়োপোকার গুটি থেকে প্রজাপতি বেরিয়ে আসবে, কিন্তু কেউ তাড়াহুড়ো করে প্রজাপতিকে গুটি থেকে বের করার চেষ্টা করবে না। এই বলে তিনি ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। ছাত্ররা গুটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রজাপতি গুটি থেকে বের হওয়ার জন্য নড়াচড়া করতে চেষ্টা করছিল। একটি ছাত্র দয়া পরবেশে শিক্ষকের উপদেশ অমান্য করে গুটি ভেঙে প্রজাপতিকে বাইরে আসতে সাহায্য করল। ফলে প্রজাপতিটি বাইরে আসার জন্য আর বেশি চেষ্টা করতে হলো না, কিন্তু অল্প পরেই প্রজাপতিটি মারা গেল। শিক্ষক ফিরে এলে অন্য ছাত্ররা ঘটনাটি তাকে জানালো। তিনি ব্যাখ্যা করে বোঝালেন যে প্রজাপতিটি সাহায্য করতে গিয়ে ওই ছাত্রটি প্রজাপতিটিকে মেরে ফেলেছে, কারণ প্রাকৃতিক নিয়মে গুটি থেকে বেরোনোর সময় তাকে যে সংগ্রাম করতে হয় তার ফলে প্রজাপতির ডানা দুটি বেড়ে ওঠে এবং শক্ত হয়। বালকটি প্রজাপতিটিকে সংগ্রাম করতে না দিয়ে তাকে বাঁচাবার শক্তি হারিয়ে ফেলে, ফলে প্রজাপতিটি মারা গেল। এই তত্ত্বটি মানুষের জীবনেও প্রয়োগ করে যেতে পারে। সংগ্রাম ছাড়া মানুষ জীবনে কিছু করতে পারে না। পিতামাতা হিসাবে আমরা যখন সব থেকে স্নেহের সন্তানকে সংগ্রাম থেকে আড়াল করে রাখি, তখন তার শক্তি বৃদ্ধি হতে পারে না এবং তার সবচেয়ে বেশি ক্ষতি হয়। বাধা অতিক্রম করা। কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়নি তাদের থেকে যারা বাধা অতিক্রম করে এসেছে তাদের ক্ষমতা এবং আত্মবিশ্বাস অনেক বেশি। সমস্যার সম্মুখে আমরা কখনো নিরুৎসাহ বা হতাশ হয়ে পড়ি, কিন্তু বিজয়ীদের কখনো মনোবল নষ্ট হয় না। এই মনোবল নষ্ট না হওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়। একটি ইংরেজি প্রবাদে বলে, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না। প্রথমে সমস্ত সমস্যায় কঠিন মনে হয়, কার্যক্রমে তা সহজ হয়ে আসে। আমরা আমাদের সমস্যা থেকে পালিয়ে যেতে পারি না, কেবল বিজিতরাই রণে ভঙ্গ দেই। আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। কিভাবে সাফল্যের পরিমাপ করা যায়? কোনো কাজ সুসম্পন্ন হলে এবং অভীষ্ট সিদ্ধি হলে যে অনুভূতি হয় সেই অনুভূতির সাফল্য মাপকাঠি। জীবনে আমাদের অবস্থান থেকে সাফল্য বিচার হয় না, সেই অবস্থানে পৌঁছাতে গিয়ে যে সমস্ত বাধা অতিক্রম করতে হয় সেই বাধা অতিক্রমের ক্ষমতা দিয়েই সাফল্য পরিমাপ করা হয়। আমরা অপরের তুলনায় কিভাবে কাজ করছি তাই দিয়ে সাফল্য বিচার করা যায় না। আমরা আমাদের শক্তি ও সামর্থ্যের কতটা ব্যবহার করতে পেরেছি তা দিয়ে সাফল্য নির্ধারণ করা হয়। প্রকৃতপক্ষে সফল ব্যক্তি নিজের সঙ্গে প্রতিযোগিতা করে। তারা তাদের নিজেদের কাজের মাপে ক্রমাগত উন্নত করার চেষ্টা করে। ফলে জীবনে কত উপরে উঠা গেছে সাফল্য তাই দিয়ে বিচার করা যায় না, বরং কতবার বিফলতা ও সত্ত্বেও হতাশা অতিক্রম করেও সাফল্যের পথে এগিয়ে গেছে সেই ক্ষমতা দিয়ে সাফল্য নির্ধারণ করা হয়। সব বড় সাফল্যের কাহিনীর পিছনে আছে বড় ব্যর্থতার কাহিনী। ব্যর্থতা সাফল্যের শিখরে পৌঁছাবার পথ। সিনিয়র টম ওয়াটসন কথায়, যদি সফল হতে চাও তবে ব্যর্থতার হার দ্বিগুণ করে দাও। ইতিহাস পড়লে দেখা যায় যে সমস্ত সাফল্যের কাহিনীর সঙ্গে আছে ব্যর্থতার কাহিনীও, কিন্তু সফলতা লাভের পর ব্যর্থতা মানুষের নজরে পড়ে না। সবাই ছবির একদিকে থেকে মনে করে লোকটি ভাগ্যবান, ঠিক সময়ে ঠিক জায়গায় ছিল বলেই সফল হয়েছে। এই প্রসঙ্গে একজনের জীবন কাহিনী উল্লেখ করি। তিনি 21 বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন, সভায় নির্বাচনে পরাস্ত হন, ব্যবসায় আবার অসফল হন 24 বছর বয়সে। 26 বছর বয়সে তার প্রিয়তমা মারা গেলেন। কংগ্রেসে নির্বাচনে পরাস্ত হলেন 34 বছর বয়সে। 45 বছর বয়সে হারলেন সাধারণ নির্বাচনে। ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা ব্যর্থ হলেন 47 বছর বয়সে। সিনেটের নির্বাচনে আবার হারালেন 49 বছর বয়সে। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন 52 বছর বয়সে। এই ব্যক্তির নাম আব্রাহাম লিঙ্কন। একে কি ব্যর্থ বলবেন? তিনি রাজনীতির পথ ছেড়ে দিতে পারতেন, কিন্তু লিঙ্কনের নিকট পরাজয় মানের সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। আজকে আমরা জানি যে তার দাবি আদৌ মিথ্যা ছিল না। তার আবিষ্কার না থাকলে মানুষের সভ্যতায় কি পিছিয়ে পড়তো না? 1903 সালের 10 ডিসেম্বর রাইট ভ্রাতৃদ্বয়ের জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কারণ তারা বাতাসের এক ভারী একটি যন্ত্র তৈরি করেছিল। কর্নেল স্যান্টার নামে এক ব্যক্তি 65 বছর বয়সে ডলার নিয়ে বসে ব্যবসা শুরু করেন। তার মায়ের কাছে শেখা রন্ধন প্রণালী অনুযায়ী কিছু খাবার তিনি ফ্রি করে বের হলেন। কতগুলি বাড়ি ঘোরার পর তিনি তার প্রথম খদ্দের পেয়েছিলেন। গণনা করে দেখা গেছে প্রায় 1000টি বাড়ি ঘোরার পর তার প্রথম খদ্দের পান।
আমাদের মধ্যে কতজন এরকম অধ্যবসায় দেখবেন? অনেকেই 3টি বাড়ি, 10টি বাড়ি কিংবা 100টি বাড়ি ঘোরার পর হতাশ হয়ে বলবেন যে আমার প্রচুর ইচ্ছা করছি। অনেকেই 3টি বাড়ি, 10টি বাড়ি কিংবা 100টি বাড়ি ঘোরার পর হতাশ হয়ে বলবেন যে আমরা প্রচুর চেষ্টা করেছি। অল্প বয়সে বিখ্যাত ব্যঙ্গচিত্রকর ওয়াল্ট ডিজনি অনেক খবরের কাগজ সম্পাদকের কাছ থেকে প্রত্যাখ্যান হয়েছিলেন। তারা বলেছিলেন যে ডিজনির কোনো প্রতিভা নেই। একজন গির্জার এক পাদ্রী তাকে ব্যঙ্গচিত্র আঁকার ফরমান করেন। ডিজনি গির্জার কাছে একটি ছোট্ট চালাঘরে বসে বাসা বেঁধেছিলেন, যেখানে অনেক ইঁদুর ঘোরাফেরা করত। একটি ছোট্ট ইঁদুর দেখে তার ভালো লাগলো এবং সেটি শেষ পর্যন্ত তার বিখ্যাত মিকি মাউস এর পরিণতি লাভ করে। এই অবলম্বন করে ওয়াল্ট ডিজনি বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন। সফল মানুষেরা খুব বিরাট কিছু কাজ করেন না, তারা সামান্য কাজকে তাদের নিষ্ঠা ও সততা দিয়ে বৃহৎ করে তোলেন। একদিন কানে আংশিকভাবে কালা 4 বৎসরের একটি বাচ্চা ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল তার মাস্টার মশাইয়ের একটি ছোট্ট চিঠি নিয়ে। মাস্টার মশাই তার মাকে লিখেছেন, আপনার টমি এত বোকা যে তার পক্ষে লেখাপড়া সম্ভব নয়, তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিন। বালকটির মা প্রতিজ্ঞা করলেন, আমার টমি মোটেই বোকা নয়, আমি তাকে নিজেই পড়াবো। এবং টমি পরবর্তীকালে বিখ্যাত টমাস এডিসন হিসেবে পরিচিত হয়েছিলেন। এডিসন মাত্র 3 মাস স্কুলের শিক্ষা লাভ করেছিলেন এবং তিনি ছিলেন আংশিকভাবে বধির। হেনরি ফোর্ড যে প্রথম গাড়িটি তৈরি করেছিলেন তাতে তিনি পিছিয়ে যাওয়ার গিয়ার দিতে ভুলে গিয়েছিলেন। এই মানুষগুলো কি জীবনে অসফল? তাদের সমস্যা ছিল না তা নয়, কিন্তু সমস্ত সমস্যাকে জয় করে সফল হয়েছিলেন। কিন্তু বাইরের লোকের কাছে মনে হয় যে তারা কেবলমাত্র ভাগ্যবান বলে সফল হয়েছিলেন। সমস্ত সাফল্যের পিছনে আছে ব্যর্থতার কাহিনী। একটি শুধু তফাৎ যে প্রতিটি ব্যর্থতা সাফল্যের লাভের জন্য উজ্জীবিত করে। একে বলে পরাস্ত হয়ে সামনে এগিয়ে যাওয়া, পরাস্ত হয়েও পিছনে পড়া নয়। ব্যর্থ থেকে শিক্ষা নিয়ে ক্রমাগত সামনে এগিয়ে যেতে হয়। 1914 সালে 67 বছর বয়সে টমাস এডিসনের কয়েক মিলিয়ন ডলারের কারখানা আগুন বিনষ্ট হয়। কারখানাটির বীমা করা ছিল না। ইউসন দেখলেন যে তার জীবনের সমস্ত প্রচেষ্টার ফলশ্রুতি ভ্রমে পরিণত হয়েছিলেন এবং মনে মনে বললেন, বিপর্যয়ের মধ্যে একটি মহৎ শিক্ষা আছে। আমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি পুরো ছায়া হয়ে গেল। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা আবার নতুন করে শুরু করব। এই বিপর্যয় সত্ত্বেও 3 সপ্তাহ পরে তিনি ফটোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। কি অসাধারণ ঘটনামূলক দৃষ্টিভঙ্গি! নিচে জীবনে সফল ব্যক্তিদের ব্যর্থতার আরও কিছু উদাহরণ দেওয়া হলো। টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করার জন্য চেষ্টা করেছিলেন তখন কম বেশি 10,000 বারের মতো ব্যর্থ হয়েছিলেন। হেনরি ফোর্ড 40 বছর বয়সে দেউলিয়া হন। লি আইয়াকোক্কাকে 54 বছর বয়সে দ্বিতীয় হেনরি ফোর্ড চাকরি থেকে বিতাড়িত করেন। তরুণ বেটোভেনকে অনেকে বলেছিলেন যে তার কোনো প্রতিভা নেই, কিন্তু এই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ কয়েকটি সুর তৈরি করেছেন। জীবনের পথে চলতে বাধা বিপত্তির সম্মুখীন হওয়া আবশ্যিক। এরূপ বাধা আমাদের এগিয়ে চলার ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে আমাদের বিনম্রতাকে শেখায়। দুঃখের মধ্যে দিয়েই বাধা বিপত্তিকে জয় করা সাহস এবং আত্মবিশ্বাস পাওয়া যাবে। আমাদের বিজয়ী হওয়ার শিক্ষাই নেওয়া উচিত, বিজিত হওয়ার নয়। এবং ভয়কে নিঃসন্দেহে মনকে হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয়। প্রত্যেকেরও বিপত্তির পর নিজেকে এই প্রশ্ন করা উচিত, এই অভিজ্ঞতা থেকে আমি কি লিখলাম? কেবলমাত্র আত্মবিশ্লেষণের ফলে বাধার অনুরোধকে উন্নতির সোপানে পরিণত করা যায়। যদি মনে করো পরাজয়কে মেনে নিলে তুমি পরাজিত, মনে যদি তোমার সাহস না থাকে তবে জেতার আশায় করো না। যদি মনে দ্বিধা থেকে তুমি পারবে কিনা, তাহলে মনে রেখো তুমি হেরে গেছো। হারবে ভাবলে তোমার হার হবেই, কারণ সাফল্য থাকে মনের ইচ্ছাশক্তিতে, মনের কাঠামোতে। যদি ভাবো অন্যদের তুলনায় তোমার কাজের মান নিচু, তাহলে তুমি নিচেই থাকবে। যদি তুমি উপরে উঠতে চাও, তাহলে নিজের মনে সংশয় রেখো না, কারণ সংশয় থাকলে প্রত্যাশা পূরণ হয় না। জীবন যুদ্ধে সবসময় বলবান ও দ্রুতগামীরা জিতে না। যে আত্মবিশ্বাসী অটল, সে হোক আজ হোক কাল হোক জিতবেই। সর্বোত্তম দান। সমস্ত জীবজন্তুর মধ্যে শারীরিকভাবে মানুষের সবচাইতে অসহায়। মানুষ পাখির মতো আকাশে উঠতে পারে না। একটি ছোট কীটও তার মৃত্যুর কারণ হতে পারে। নেকড়ের মতো দৌড়াতে পারে না, কুমিরের মতো সাঁতার কাটা যায় না,
বানরের মতো গাছে চড়তে পারে না, বিড়ালের মতো চোখে দৃষ্টি নেই, বুনো বিড়ালের মতো থাবা এবং দাঁত নেই, শারীরিক দিক দিয়ে খুবই অসহায় এবং অক্ষরিত, কিন্তু প্রকৃতি যথেষ্ট বিবেচক এবং দয়াশীল বলে মানুষকে দিয়েছেন চিন্তাশক্তি করার ক্ষমতা। তাই সে নিজ তার পরিবেশ তৈরি করে নিতে পারে। কিন্তু অন্য জীবজন্তু পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। দুঃখের বিষয়, খুব কম লোকই প্রকৃতির মধ্যেই মহৎ দান চিন্তা ক্ষমতা সম্পন্ন সদ্ব্যবহার করে থাকে। অসফল মানুষেরা সাধারণত দু রকমের, যারা চিন্তা না করে কাজ করে অসফল হয়েছে, দ্বিতীয়ত যারা চিন্তা করে কিন্তু কখনোই কোনো কাজ করেনি। জীবনের পথে চলতে গিয়ে চিন্তা করার ক্ষমতাকে ব্যবহার না করা, লক্ষ্য স্থির না করে গুলে ছিলার মতো অর্থহীন। জীবনে একটি ক্যাফেটেরিয়ার মতো, একটি ট্রে হাতে নিয়ে খাবার পছন্দ করো, তারপর দাম মিটিয়ে দিন। যদি আপনি খাবারের দাম দিতে প্রস্তুত থাকেন, আপনি যে কোনো খাবারও নিতে পারেন। ক্যাফেটেরিয়াতে যদি আপনি অপেক্ষা করেন যে ওয়েটার এসে আপনাকে খাবার দিয়ে যাবে, আপনি অপেক্ষায় করবেন, খাবার পাবেন না। জীবনও এইরকম, আপনি পছন্দ করুন এবং দাম মিটিয়ে আপনার প্রাপ্য জিনিস নিয়ে নিন। জীবনে পছন্দ করতে হয় এবং আপোষও করতে হয়। উপরের কথাটিতে পরস্পর বিরোধিতা আছে। জীবনে যদি আপনি পছন্দ মতো পথ বেছে নেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার অবকাশ থাকে, তাহলে সমঝোতা করার প্রশ্ন কোথায়? এখানে স্মরণ রাখা দরকার, প্রশ্ন বা নির্বাচন করতেও আপোষ করতে হয়। বিষয়টি বিশদভাবে আলোচনা করা যাক। জীবনে কিভাবে পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যায়? যখন আমরা বেশি খাই তখন আমরা জানি মোটা হবই। যখন বেশি মদ খাই তখন নিশ্চিত জানি পরদিন সকালে মাথা ধরবে। যখন মদ্যপান করে গাড়ি চালাই তখন আমরা বেশি নিই যে দুর্ঘটনা হয়, নিজে মারা যাব কিংবা কাউকে চাপা দিয়ে মারব। যখন অপরের সঙ্গে খারাপ ব্যবহার করি তখন জানি যে সেও সুযোগ পেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। যখন আমরা অন্য মানুষের তোয়াক্কা করি না তখন আমরা বুঝিয়ে নিই যে তারাও আমাদের তোয়াক্কা করবে না। কোনো বিশেষ ধরনের জীবন বেছে নেওয়া বা পছন্দ করে নেওয়ার কিছু ফলাফল আছে। স্বাধীনভাবে বেছে নেওয়া যায়, কিন্তু একবার নিয়ন্ত্রণ করে নিজ নিজ জীবনযাত্রা বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সম্মান সুযোগ আছে। কিছু আমাদের নির্বাচিত জীবনযাত্রা অনুসরণ করতে গিয়ে আমরা একে অন্যের থেকে বিভিন্ন হয়ে পড়ি। জীবনও এইরকম, আপনি পছন্দ করুন এবং দাম মিটিয়ে আপনার প্রাপ্য জিনিস নিয়ে নিন। জীবনে পছন্দ করতে হয় এবং আপোষও করতে হয়। উপরের কথাটিতে পরস্পর বিরোধিতা আছে। জীবনে যদি আপনি পছন্দ মতো পথ বেছে নেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার অবকাশ থাকে, তাহলে সমঝোতা করার প্রশ্ন কোথায়? এখানে স্মরণ রাখা দরকার, প্রশ্ন বা নির্বাচন করতেও আপোষ করতে হয়। বিষয়টি বিশদভাবে আলোচনা করা যাক। জীবনে কিভাবে পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যায়? যখন আমরা বেশি খাই তখন আমরা জানি মোটা হবই। যখন বেশি মদ খাই তখন নিশ্চিত জানি পরদিন সকালে মাথা ধরবে। যখন মদ্যপান করে গাড়ি চালাই তখন আমরা বেশি নিই যে দুর্ঘটনা হয়, নিজে মারা যাব কিংবা কাউকে চাপা দিয়ে মারব। যখন অপরের সঙ্গে খারাপ ব্যবহার করি তখন জানি যে সেও সুযোগ পেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। যখন আমরা অন্য মানুষের তোয়াক্কা করি না তখন আমরা বুঝিয়ে নিই যে তারাও আমাদের তোয়াক্কা করবে না। কোনো বিশেষ ধরনের জীবন বেছে নেওয়া বা পছন্দ করে নেওয়ার কিছু ফলাফল আছে। স্বাধীনভাবে বেছে নেওয়া যায়, কিন্তু একবার নিয়ন্ত্রণ করে নিজ নিজ জীবনযাত্রা বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সম্মান সুযোগ আছে। কিছু আমাদের নির্বাচিত জীবনযাত্রা অনুসরণ করতে গিয়ে আমরা একে অন্যের বিভিন্ন হয়ে পড়ি। জীবন কুমোরের কারখানার মতো, মাটি থেকে অনেক আকারে হাঁড়ি কলসি পাত্র তৈরি করতে পারা যায়। একইভাবে আমরা চাই যে যেভাবে জীবন গড়ে তুলতে পারি, কিন্তু বিভিন্ন পাত্র তৈরির জন্য বিভিন্ন ধরনের কৌশলের প্রয়োজন। জীবনে আপোষ করতে হয় কেন? জীবন কেবল আনন্দ বা হই হুল্লোড় নয়, জীবনে অনেক যন্ত্রণা ও হতাশা আছে। অনেক অচিন্তনীয় ঘটনা ঘটে, অনেক সময় সব কিছুর উলটপালট হয়ে যায়। ভালো লোকেরাও অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়েন। কোনো কোনো ঘটনা মানুষের ক্ষমতার বাইরে, যেমন শারীরিক অক্ষমতা কিংবা জন্মগত ত্রুটি। আমরা আমাদের মাপাকৃত নির্বাচন করতে পারি না, কিংবা জন্মের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ভাগ্য কারণ ঘটে তবে তা দুঃখজনক নিশ্চয়ই, কিন্তু আমরা তার জন্য কেবল আক্ষেপ করব না, যা আছে তাই নিয়ে সাধ্যমতো চেষ্টা করব, এই সিদ্ধান্ত নিতে হবে। একটি পরিষ্কার দিনে লেকের জলে শত শত নৌকা বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। যদি বাতাস একই দিকে বয়, তবুও পালতোলা নৌকাগুলি ভিন্ন ভিন্ন দিকে যাতায়াত করে। কিভাবে করে? এটা নির্ভর করে কিভাবে তাদের পালগুলি লাগানো থাকে তার উপর, এবং যিনি নৌকা চালান তিনি পালগুলিকে নির্দিষ্ট দিকে যাবার জন্য সেইভাবে
ঘুরিয়ে ধরেন। এই অবস্থা আমাদের জীবনের ক্ষেত্রেও সত্য। আমরা বাতাসের গতিপথ পাল্টাতে পারি না, কিন্তু আমরা জীবনের পালকে কিভাবে লাগাবো যাতে বাতাসের গতির সুবিধা নিতে পারি তা আমরা নির্ধারণ করতে পারি। আমরা পছন্দ মতো পারস্পরিক অবস্থায় সৃষ্টি করতে পারি, কিন্তু আমাদের মনোভাবকে আমাদের পছন্দ মতো কাজের উপযোগী করে নিতে পারি। সেই মনোভাব হবে সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও বিজয়ীর মনোভাব, পরাজিতের মনোভাব নয়। আমাদের মনোভাবই আমাদের ভাগ্য নির্ধারণ করে। মেঘ ও রোদ এই দুই মিলেই তৈরি হয় রামধনু। আমাদের জীবনেও কোনো ব্যতিক্রম নেই। সেখানে আছে সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ, অন্ধকার এবং আলো। আমরা যদি প্রতিকূলতাকে উপযুক্ত দৃষ্টিভঙ্গি দিয়ে অতিক্রম করতে পারি, তাহলে আমাদের শক্তি বৃদ্ধি ঘটবে। জীবনে যেসব ঘটনা ঘটে তাদের সবগুলি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা জীবনে ওই ঘটনার মোকাবিলা করব। সেই পদ্ধতিতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। রিচার্ড বেলসিনিরেন 1904 সালে সেন্ট লুই বিশ্বমেলা ভারতে চাকে জনপ্রিয় করার চেষ্টা করেছিলেন। তিনি চা খাওয়াতে গিয়ে দেখলেন যে গরম বলে কেউ বিশেষ চা আগ্রহ দেখাচ্ছে না। তখন অন্য ঠান্ডা পানিগুলো দিয়ে বেশ ঝাঁকিয়ে ব্যবস্থা করেছিলেন। তখন তিনি ঠিক করলেন এবং লোকে তা পছন্দ করলো। এইভাবে পৃথিবীতে ঠান্ডা চা পানীয় হিসাবে প্রথম প্রচলিত হয়। জীবনে যখন কোনো বিপর্যয় ঘটে তখন আমরা হই দায়িত্বশীলভাবে কিংবা ক্ষোভের সঙ্গে তা মোকাবেলা করতে পারি। ওক বৃক্ষফলা যেমন কোনো বেছে নেওয়ার শক্তি নেই, মানুষ কিন্তু সেরকম নয়। ওক বৃক্ষের বীজ ঠিক করতে পারে না সে দৈত্যাকার ওক গাছ হবে না কাঠবিড়ালি খাদ্য হবে। এ সম্পর্কে বীজ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। মানুষের বেছে নেওয়ার ক্ষমতা আছে। প্রকৃতি যদি আমাদের হাতে একটি পাতিলেবু দেয় তাহলে আমরা বেছে নিতে পারি। প্রকৃতির কৃপণতায় হা হুতাশ করব না, পাতিলেবুটিকে লেমনেড তৈরিতে ব্যবহার করব। যেসব গুণাগুলি মানুষের সফল হতে সাহায্য করে। আকাঙ্ক্ষা সাফল্যর চালাকা শক্তি আসে সিদ্ধি লাভে জ্বলন্ত আকাঙ্ক্ষা শক্তি থেকে। নেপোলিয়ন হিল লিখেছেন, মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে মানুষ তা অর্জন করতে পারে। এক তরুণ সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিলেন সাফল্যর লাভের রহস্য কি। সক্রেটিস তার পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হওয়ার পর দুজনে জলের দিকে এগোতে থাকলেন এবং এক গলা জলে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে ধরেন। ছেলেটি জলের উপরে মাথা তোলবার জন্য যত চেষ্টা করে সক্রেটিস ততই শক্ত হাত ধরে জলের নিচে ডুবিয়ে ডাকলেন। বাতাসের অভাবে নীল হয়ে গেল ছেলেটির মুখ। সক্রেটিস তখন মাথাটি জলের উপরে তুললেন। ছেলেটি হাঁসফাঁস করে বুক ভরা নিঃশ্বাস নিল। সক্রেটিস জিজ্ঞাসা করলেন, যতক্ষণ জলের নিচে ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কি চাইছিলে? ছেলেটি জবাব দিল, বাতাস। সক্রেটিস বলল, এটি সাফল্যের রহস্য। তুমি যেভাবে বাতাস চাইছিলে সেভাবে যখন সাফল্য চাইবে তখন তুমি সাফল্য পাবে। সাফল্যের কোনো দৃঢ় রহস্য নেই। কোনো কাজ সুসম্পন্ন করতে হলে শুরু করতে হয় এবং একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে। অল্প আগুন যেমন অনেক উত্তাপ দিতে পারে না, তেমনি দুর্বল ইচ্ছাশক্তি কোনো মহৎ সিদ্ধি লাভ করতে পারে না। অঙ্গীকার। কোনো কাজ নিষ্পত্তি করা দৃঢ় অঙ্গীকার নির্মাণ করতে হয় দুটি স্তরের ওপর। সে দুটি হলো সততা এবং বিজ্ঞতা। একজন ম্যানেজার তার কর্মচারীদের এই কথায় বেশ সুন্দর হয়ে বলছিলেন, যদি তুমি তোমার আর্থিক ক্ষতিও হয় তবু তোমার অঙ্গীকার দৃঢ় থাকার নামও সততা, এবং বিজ্ঞতা হচ্ছে যেখানে ক্ষতি হবে সেরকম বিষয়ে অঙ্গীকারবদ্ধ না হওয়া। সাফল্য ও সমৃদ্ধি আমাদের চিন্তা ও সিদ্ধান্তের ফলশ্রুতি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কি চিন্তা আমাদের জীবনকে প্রভাবিত করবে। সাফল্য কোনো আকস্মিক ব্যাপার না, এটি আমাদের মনোভাবের ফলশ্রুতি। খেলার জয়লাভের জন্য অঙ্গীকারবদ্ধতা আবশ্যক। জেতার জন্য খেলা এবং না হারার জন্য খেলা, এই দুইয়ের মধ্যে একটি বিরাট পার্থক্য আছে। যখন আমরা জেতার জন্য খেলি তখন আমরা বিশেষ উৎসাহ এবং অঙ্গীকার নিয়ে খেলি, কিন্তু যখন না হারার জন্য খেলি জেতার উৎসাহ অঙ্গীকার থাকে না বলে অপেক্ষাকৃত দুর্বল মনোভাব নিয়ে খেলি। যখন আমরা না হারার জন্য খেলি তখন আমরা অসাফল্যকে এড়িয়ে যাবার জন্য খেলি। আমরা সকলেই জিততে চাই, কিন্তু অনেকেই জেতার জন্য মূল্য দিতে তা প্রস্তুত থাকে না। জয়ীরা জেতার জন্য অঙ্গীকারবদ্ধতা, জেতার জন্য খেলার মধ্যে থাকে অনুপ্রেরণা, আর না হয় হারার মধ্যে থাকে বেপরোয়া ভাব। কোনো আদর্শ অবস্থা বলে কিছু নেই, কখনো থাকবেও না। কোনো জায়গায় পৌঁছাতে হলে আমরা কেবল লক্ষ্যহীনভাবে চললে হবে না, আবার নোংরা ও বাধা থাকলেও চলবে না। কখনো অনুকূল বাতাসে পাল তুলে চলতে হবে, কখনো বাতাসের বিপরীতেও চলতে হবে, কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক যাত্রাতে করতে হবে।
কোনো প্রশিক্ষণ বা কোনো অ্যাথলেটকে যদি জিজ্ঞাসা করা যায় খেলাধুলার মধ্যে সবচেয়ে ভালো ও খারাপ দলের পার্থক্য কতটা, তাহলে জানা যাবে যে সেই শারীরিক গঠন, ক্ষমতা এবং দক্ষতার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সবচেয়ে বেশি তফাৎ হলো দুই দলের আছে একান্তভাবে নির্ণীত করার প্রেরণা, যার ফলে তারা অতিরিক্ত প্রয়াসে সক্ষম। বিজয়ীর কাছে প্রতিযোগিতা যত কঠিন, জয়ের প্রেরণা তত বেশি, উদ্দীপ্ত মনোভাব তত বেশি, দক্ষতার উন্নতর তত বেশি, জয়ও মধুতর। নতুন সংকট সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করে। অনেক অ্যাথলেটকে তাদের সবচেয়ে বেশি দক্ষতা দেখিয়েছে যখন তার প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিকূলতা ছিল অনেক বেশি। সেই সময়ও তারা তাদের অন্তর্নিহিত শক্তিকে সম্পূর্ণরূপে প্রয়োগ করেছিলেন। আমি যখন ক্লান্ত হয়ে পড়ি তখন অনুশীলন থামাতে চাই এবং ভাবি যে আমার প্রতিদ্বন্দ্বী কী করছে। যখন দেখি সে অনুশীলন করতে ব্যস্ত, আমি নিজেকে অনুশীলন ব্যাপৃত করি। যখন আমি দেখি সে অনুশীলন ছেড়ে স্নান করছে, তখন আমি আরও বেশি কিছুটা অনুশীলন করে নিই। ড্যান গ্যাম্বেল কুস্তিতে অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী। কেবলমাত্র লক্ষ্য পৌঁছানোর সাফল্য নয়, সাফল্যের জন্য যে প্রচেষ্টা তাও সাফল্যের অন্তর্ভুক্ত। অনেকে হেরে যাবার ভয়ে কখনো চেষ্টাই করে না, আবার অনেকে নিজেদের অবস্থানে স্থির রাখতে পারে না, এই ভয় যে অন্যরা এগিয়ে গেলে তারা নিচে নেমে যাবে। দুই দিকে একটা ঝুঁকি আছে। যে জাহাজ মহাসমুদ্রে যাত্রা করে তাদের ঝড়ে পড়ার ঝুঁকি আছে, কিন্তু যে জাহাজ বন্দরে থাকে সে জাহাজও ধীরে ধীরে মরিচে ধরে নষ্ট হয়ে যায়। এইটি হচ্ছে জয়ের জন্য খেলা এবং না হারার জন্য খেলা। এই দুইয়ের মধ্যে জয়ের জন্য খেলে তারা সংকট এবং চাপের মুখে নিজেদের প্রকাশিত করতে পারে, আর যারা না হারার জন্য খেলে তারা জানে না কিভাবে জিততে হয়। জয়ের জন্য যারা খেলে তারা জয়ের বাসনাতেই কঠিন প্রস্তুতিটা নিয়ে থাকে। যারা না হারার জন্য খেলে চাপ তাদের ক্ষয়শক্তি করে। তারা কখনো তাদের সুপ্ত ক্ষমতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। তারা হেরে যাবার সম্ভাবনাকে ক্ষয়শক্তি করে। জেতার জন্য তাদের প্রচেষ্টাকে সংহত না করে হেরে যাবার দুর্ভাবনায় তারা শক্তি ক্ষয় করে। বিজিতরা চান নিরাপত্তা, জয়ীরা চান সুযোগ। বিজিতরা চান মৃত্যুর থেকে জীবনকে বেশি ভয় করেন। অসফল হওয়া দোষের কিছু নয়, কিন্তু চেষ্টার অভাব একটি বড় ধরনের বিচুক্তি। জীবনে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, একজন মানুষের জীবনযাত্রার মান ও তার উৎকর্ষের প্রতি অঙ্গীকারের সঙ্গে দৃঢ় বিশ্বাস থেকে অঙ্গীকারবদ্ধতা জন্মায়। উৎকর্ষ বিচার করে বেছে নেওয়ার ক্ষমতা ও দৃঢ় বিশ্বাস, এ দুইয়ের মধ্যে তফাৎ আছে। উৎকর্ষের ভিত্তিতে বেছে নেওয়ার ঘটনাচক্রে পরিবর্তন হতে পারে, কিন্তু দৃঢ় বিশ্বাস অপরিবর্তন থাকে। চাপ বা বিপত্তির সম্মুখে অগ্রাধিকার উলটপালট হয়ে যায়, কিন্তু দৃঢ় বিশ্বাস দৃঢ়তর থাকে। এই জন্য আমাদের একটি সামঞ্জস্যপূর্ণ মূল্যবোধের চেতনা খুবই প্রয়োজনীয়। এর ফলে আমাদের দৃঢ় বিশ্বাসগুলি মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এবং এই বিশ্বাস ধীরে ধীরে আমাদের অঙ্গীকারবদ্ধ করে। দায়িত্ববোধ যে কর্তব্য আকাঙ্ক্ষায় পরিণত হয় তা শেষ পর্যন্ত আনন্দে উৎসাহ হয়। চরিত্রবান লোকেরা দায়িত্ব গ্রহণ করেন, তারা সিদ্ধান্ত নেন এবং নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করেন। দায়িত্ব নেওয়ার অর্থ ঝুঁকি নেওয়া এবং জবাবদিহিতার দায় নেওয়া। এটি অনেক সময় অস্বস্তিকর। বেশিরভাগ লোকই কোনো দায়িত্ব না নিয়ে স্বস্তিকে নিম্নরূপ জীবনযাপন করতে চান। তারা লক্ষ্যহীনভাবে জীবনে এগিয়ে চলেন এবং জীবনে ভালো কিছুর উদ্যোগ নেওয়ার চেষ্টা করে না। আপনা আপনি থেকে ঘটবে এই জন্য অপেক্ষা করেন। দায়িত্ব নিতে হয় যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া বা কার্যক্রম তৈরি করা। দায়িত্বশীল ব্যক্তিরা মনে করেন যে তাদের বাঁচার ব্যবস্থা করে দিতে পৃথিবী দায়বদ্ধ। মিতব্যয়ী না হয়ে আপনি সম্পদশালী হতে পারেন না। শক্তিমানকে দুর্বল করে আপনি দুর্বলকে শক্তিমান করতে পারেন না। ধনীদের দারিদ্র করে আপনি দারিদ্রকে ধনী করতে পারেন না। ঋণের টাকা উন্মুক্ত করে আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করে গড়ে তুলতে পারেন না। যারা মজুরি দেয় তাদের অবস্থায় উন্নতি ঘটিয়ে যারা মজুরি উপার্জন করে তাদের সাহায্য করা যাবে না। মানুষের স্বাধীনতা এবং উদ্যোগ নষ্ট করে চরিত্র ও মনোবল গঠন করা যাবে না। শ্রেণী কিনা জাগ্রত করে মানুষের ভাবন্ত বোধের উন্নতি করা যাবে না। আয়ের থেকে ব্যয় বেশি করে সংকট এড়ানো যাবে না। মানুষ নিজে যা করতে পারে না তা মানুষের করা উচিত, তা করে দিলে মানুষের স্থায়ীভাবে সাহায্য করা যায় না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।